যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, আমরা জানি এই মহান মুক্তিযুদ্ধে এদেশের আপামর জনসাধারণ অংশ নিয়েছিল। তাদের জান মাল ইজ্জত সম্মান সব কিছুকে বিলিয়ে শুধুমাত্র চেয়েছিল একটি স্বপ্নের সোনার বাংলাদেশ। আজকে এই বছরের পর বছর পেরিয়ে নিশ্চয়ই আমরা পেতে চলেছি একটি আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ। এই মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদের ইতিহাস আমাদের কম বেশি অনেকেরই জানা, কিন্তু অজানায় রয়ে গিয়েছে একটি অধ্যায়। সেটি হচ্ছে এদেশের আপামর জনসাধারণের সাথে মিশে অত্যন্ত নেতৃত্ব এবং যোগ্যতার সাথে যারা মহান মুক্তিযুদ্ধের সংগঠকের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে একটি বড় অংশ যাদের নাম পরিচয় অথবা তাদের মিডিয়া বিমুখতা আমরা অনেক ইতিহাসে জানতে পারিনি, তারা হচ্ছে এদেশের আলেম সমাজ। আর এদেশের আলেম সমাজের অংশগ্রহণ মহান মুক্তিযুদ্ধে কেমন ছিল, কি হয়েছিল? আলেমরা শুধুই কি রাজাকার ছিলেন? নিশ্চয়ই না। আমরা খুঁজে বেরিয়েছি দেশের বিভিন্ন প্রান্তে যেসব ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম, অধ্যক্ষ, ছাত্র যারা অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধুর সেই আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে। আজকে আমাদের এই ধারাবাহিক আয়োজন মুক্তিযুদ্ধে আলেম সমাজে তেমনই একজন আমাদের অহংকার, আলেম সমাজের অহংকার, আল্লামা মোস্তফা আজাদ। তিনি উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তিনি বিভিন্ন স্থানে কিভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন শুনবো সেসব গল্প। তার আগে শুরুতেই পরিচিত হয়ে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার নাম পরিচয় এগুলো আমরা আরেকটু। আমি মোস্তফা আজাদ, বর্তমান অধ্যক্ষ জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা, মিরপুরে, দারুসালাম থানাধীন। এটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশেই মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি বিগত 30 বছর যাবৎ আছি। এখানে ধর্মীয় শিক্ষা বিস্তারের দায়িত্বে নিয়োজিত আছি। মাশাআল্লাহ। মহান মুক্তিযুদ্ধে 9 নং সেক্টরের অধীনে আপনি যে যুদ্ধে অংশ নিয়েছিলেন, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানব যে আপনি মুক্তিযুদ্ধের আগে আপনার যে মানসিক অবস্থা, প্রস্তুতি এবং যুদ্ধে অংশগ্রহণের প্রেক্ষাপট এটি নিয়ে। আমি যখন শুরু হয় অসহযোগ আন্দোলন, তখন আমি ঢাকা ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান লালবাগ মাদ্রাসায় পড়ি। ওখান থেকে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে আমি শোনার জন্য ডাইরেক্ট ওখানে অংশগ্রহণ করেছি। আমাদের কিছু ছাত্র বন্ধু সহ স্থানীয় লোকজনের সাথে ওখানে গিয়েছি। ভাষণের ওই মাদ্রাসা থেকে এই যে হেলাল, হামিদুল্লাহ, মাওলানা, তারাও আপনার সঙ্গে? তারাও আমার সাথে ছিল, তারাও গিয়েছে এবং আমরা ভাষণ শুনে ওখান থেকে আসছি। মানে পুরান ঢাকা থেকে রেসকোর্স ময়দানে চলে এসেছিলেন? জি জি জি। তো পরবর্তীতে যখন অসহযোগ আন্দোলন ক্রমান্বয়ে বাড়তে থাকলো, লেখাপড়ার পরিবেশ ঠিকমতো হচ্ছিল না এবং বিভিন্ন জায়গায় হত্যা, অগ্নিসংযোগ, মানুষের প্রতি গুলিবর্ষণ এগুলো হচ্ছিল, মানে জুলুম নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বাড়তেছিল। তখন পড়ালেখার পরিবেশও ছিল না, বিঘ্নিত ছিল। এবং 25শে মার্চ রাতে যে হয়, ওই দিনই আমি আপনার দেশের উদ্দেশ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসি। ওখান থেকে উঠি, সম্ভবত আমার যতদূর জানায় আমার ওইটাই শেষ লঞ্চ ছিল। আমরা যখন আপনার পরবর্তী স্টেশন গেলাম, ওখানে কিছু বিডিআর আপনার আসলেন, মানে করে লঞ্চে উঠলেন, ইপিআরের সদস্য। হ্যাঁ, ইপিআরের সদস্যরা। এবং ওনারা লোমহর্ষক ধ্বংস গুলিবর্ষণের কথা ইপিআর সদস্যদের উপরে নির্বিচারে কথা বললেন। পরবর্তীতে আমরা আসলাম দেশে। আমার বাবা
অবসরপ্রাপ্ত সুবেদার মেজর ছিলেন তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের। উনিও এটা জানার পর স্থানীয়ভাবে সাংগঠনিক তৎপরতায় স্থানীয় যুবক, ছাত্র এবং যারা উৎসাহী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ প্রতিরোধ করার জন্য ট্রেনিং দিয়েছেন রামদিয়া কলেজ মাঠে, আমাদের নিজেদের গ্রামে যে মাঠ আছে সেখানে ট্রেনিং দিয়েছেন। আপনার গ্রামের বাড়িটি কোথায়? আমার গ্রামের নাম হচ্ছে সাধুহাটি গ্রাম, আপনার পোস্ট অফিস ধল গ্রাম আর কি, কাশিয়ানী থানাধীন, এখানে গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা। জি। তো স্থানীয়ভাবে প্রতিরোধ যখন পুরোপুরি হলো, মাঝে মাঝে অগ্নিসংযোগ বিভিন্ন জায়গা থেকে আসতো, গোপালগঞ্জ থেকে রাজাকার আলবদরদের। তো প্রতিহত করার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার আব্বা চেষ্টা করেছেন। তো সেই সময় 303 রাইফেল ছিল শুধু, আর আপনার ওই ব্যানেট ট্যানেট ইত্যাদি ছাড়া আর কোনো উল্লেখযোগ্য হাতিয়ার ছিল না। তো এটা অপ্রতুল এবং এ দ্বারা সম্ভব হবে না বিধায় তখনকার স্থানীয় আমাদের ছিল মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুল সাহেব। উনি পরামর্শ দিলেন, যেহেতু আপনি একজন রিটায়ার্ড সুবেদার মেজর, আপনি ভারত গিয়ে ওখানে যে আপনি সংগঠন মজবুত করে মুক্তিযোদ্ধাদের নিয়ে ভিতরে আসতে পারেন, ওখান থেকে আপনি যুদ্ধ করতে পারেন ওখানকার সেক্টর কমান্ডারদের অনুযায়ী। তা আমার বাবা যখন রওনা হলেন মে জুনের দিকে রওনা হয়ে যখন যান, ওনার সাথে 300-350 লোক ইন্ডিয়া বর্ডার পার হয়েছেন বেনাপোল দিয়ে। মানে গোপালগঞ্জের কাশিয়ানী থেকেই তারা? হ্যাঁ, কাশিয়ানী থেকে আপনার ভিতর দিয়ে যেয়ে তো ওখানে আপনার 9 নং সেক্টরের আন্ডারে আমার বাবা ছিলেন এবং ওখানে প্রশিক্ষণের করাইয়া পরবর্তীতে উনি তাদের কাছ থেকে উপরোধ করেই মানে একটা দল নিয়ে উনি কাশিয়ানীতে ঢোকেন আর কি, আসেন। তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন আপনার আমাদের গ্রামেই ছিলাম। তা আমি আমার বাবার সাথে সাংগঠনিক কাজে যোগ দিয়েছি। উনি বিপুল অস্ত্র নিয়ে এসেছিলেন, প্রায় 300 SLR, তারপর রাইফেল, গ্রেনেড, তারপরে আপনার SLR ছিল ওনার এসব অস্ত্র নিয়ে উনি ভিতরে ঢুকছেন। নিরাপদেই তিনি এসে পৌঁছেছেন? হ্যাঁ, নিরাপদে আসছেন এবং উনি এসে নিজামকান্দি হাই স্কুল, তালতলা ক্যানাল খালের পাড়ে, ওখান থেকে এসে পাক সেনারা আসতো আপনার ওই সাইলেন্সার লাগায় লঞ্চের ভিতরে, কোনো সাউন্ড হতো না, এমনি হঠাৎ চলে আসতো। এই অবস্থায় আপনার দুইবার আসছে এবং রামদিয়া বাজারে তারা অগ্নিসংযোগ করে। তো এদেরকে করা হয়েছে ফুকরা নদীতে, আপনার মধুমতি নদী, গোপালগঞ্জ থেকে এসে তারা ভাটিয়াপাড়া যে আর্মি ক্যাম্প ছিল, ওখানে রেল যোগাযোগ ছিল, কালুখালী থেকে রেল লাইন আসতো ভাটিয়াপাড়া থেকে যশোর, আপনার নদী পার হয়ে যাওয়া আসা। তো এই কেন্দ্রের পাকিস্তান আর্মিরা আপনার পরীক্ষা খনন করে ওখানেই ছিল। ওখান থেকে তারা গ্রামের ভিতরে আসতো বিভিন্ন জায়গায়। তো স্থানীয়ভাবে আমরা প্রথম ফাইট হয় ফুকরা গ্রামে। আচ্ছা। নদীর পাড়ে আপনার মুক্তিযোদ্ধারা বাংকার দিয়েছিল। তো ওরা ওইভাবে ভাটিয়াপাড়া থেকে সাইলেন্সার যুক্ত আসতেছিল। তো ওখানে আপনার ওদেরকে তাকে গুলি করছে, কিন্তু পথিমধ্যে ওরা আপনার কিছু আর্মি নামাই দিয়েছে। তো মুক্তিযোদ্ধারা তো ওদেরকে গুলি করতেছে লঞ্চে, পিছন থেকে এসে এরা আবার এদেরকে অ্যাটাক করছে। এই জায়গায় অনেক মুক্তিযোদ্ধা 25-26 জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। এখানে আমার আপন ফুফাতো ভাই ইমাম হোসেন ছিল, ফুলমিয়া মুক্তিযোদ্ধা এখানে ছিলেন। ওখানে একজন ছিল কটা সর্দার নাম করে, ফুকরা গ্রামেরই ভালো মুক্তিযোদ্ধা লিডার, স্থানীয়ভাবে উনি ওখানে প্রতিরোধ সংগঠক ছিলেন। যে উনি ইন্ডিয়া যান নাই, কিন্তু এখান থেকেই উনি লড়াই করেছেন, ভালো মুক্তিযোদ্ধা ছিলেন। তো এখানে ফাইট হয় ওদের সাথে আর কি। আপনার এখানে বেশ কিছু নিহত হন, আর অনেককে ধরার জন্য চেষ্টা করছিল, ধরতে পারেনি তারা। প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই দিন,
এখানে সরাসরি পাকিস্তান আর্মির সাথে ফাইট কিন্তু এই যে আপনাদের ঘরের চাল বেড়া এগুলো যে খুলে নিয়ে যাচ্ছে, এগুলো না, এগুলো আমরা সতর্কতা হিসেবে কিছু কিছু খুলে ফেলেছিলাম, যে অগ্নিসংযোগ করে কখন কোন সময় এসে আবার আগুন দিয়ে ফেলে, তো ক্ষতি যখন হবে তো অল্পই ক্ষতি হোক, এই জন্য আমরা অনেক সময় নিজেদের বাড়ি ঘরে আপনার এই ব্যবস্থা করেছিলাম আর কি, ঘরে থাকতে পারতাম না আর কি। নৌকার রেডি, বর্ষাকাল ছিল তখন আমাদের নিম্ন অঞ্চল বিল অঞ্চল, নৌকা রেডি রাখা হয়তো দুটো, যেদিক থেকে আসতো তার উল্টো দিকে মা বোনদেরকে দিয়ে নৌকো পার করা হতো। এটা রাতে দিনে রাতে কোনো সময় ছিল না, নির্ধারণ ছিল না, সব সময় একটা নিরাপত্তাহীনতা, একটা ঝুঁকির মধ্যে। জি, ঝুঁকির মধ্যে ছিলাম আমরা। স্থানীয় যে মাদ্রাসাগুলো ছিল তাদের অংশগ্রহণ কেমন ছিল? গহরডাঙ্গা থেকে শুরু করে গহরডাঙ্গা মাদ্রাসা থেকে ব্যাপক আকারে স্থানীয়ভাবে ছিল, অংশগ্রহণ ছিল। মাদ্রাসা ছাত্ররা বিরোধিতার মধ্যে ছিল না, স্বল্প সংখ্যক মানুষ হয়তো রাজাকারের মধ্যে গিয়েছে, পরবর্তীতে তারা ওখান থেকে আবার ব্যাক করেছে, এরকম ঘটনা গহরডাঙ্গা মাদ্রাসায় ফলসি, নিজামকান্দি এবং অন্যান্য এই সমস্ত মাদ্রাসার আলেম ওলামারা স্থানীয়ভাবে সাহায্য করেছেন, মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ করেছেন, করেছেন। প্রথম যেদিন ইন্ডিয়া থেকে আমাদের গ্রামে রাম দিয়ে আসলে, মানে আমার বাবার সাথে 300-350 মুক্তিযোদ্ধা ছিল, তো আপনার গ্রামেই আপনার গরু জবা করে স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণ তাদেরকে পাক করে খাওয়াইছে, ওই খাবার নিয়ে ওখানে নিয়ে গেছে। জি, তারা ডিউটিতে থাকে। এবং আমরা দেখেছি যে জেলে যারা মাছ মারত, মানে তারা রাজাকাররা তো সিনে এনেছে, রাজাকাররা তো তাদের কাছ থেকে নেছে, হাতে আইসে টোল নিছে। যখন মুক্তিবাহিনী ভিতরে ঢুকছে তখন থেকে তারা যার যার গোপালগঞ্জ চলে যায়, এবং মুক্তিযোদ্ধাদেরকে জেলেরা নিজেরা এসে মাছ দিয়ে যেত। তারাও এতটা সহযোগিতা, মানে সমাজের সর্বস্তরের জনগণ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, আর মুক্তিযোদ্ধারাও তাদের জীবন দিয়ে করছে। ধান কাটার সময় এরকম হয়েছে যে একদল লোক এসে অন্যায়ভাবে ধান কেটে নিয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা বলছে না, এই ধানগুলো কাটো, এক জায়গায় রাখো, পরবর্তীতে আমরা জমির মালিক আসলে তাদের কাছে দেব। মানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধারা একটা পঞ্চায়েত করে নিজেরাই নিজেদের মতো। ওই সময় আমাদের এলাকার এমপি ছিলেন নুরুল কাদের জন্নু মিয়া, নাম করা মুক্তিবাহিনীর ছিলেন উনি, সাংগঠনিকভাবে মুক্তিবাহিনীকে করতেন। তার ভাই ইসমত কাদের গামা ঢাকা ইউনিভার্সিটির ওই সময় সম্ভবত ডাকসুর জেনারেল সেক্রেটারি ছিলেন। ইসমত কাদের গামা আমার গ্রামের পাশাপাশি একই আমরা। তো ভাটিয়াপাড়া ফাইটে ইনিও অংশগ্রহণ করেছেন। ভাটিয়াপাড়ায় যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল তার যদি একটু বিবরণ। ভাটিয়াপাড়াতে যে ওখানে শাহাদাত বরণ করে, গুলি খায়, ওর পায়ে গুলি লাগে। সে ভাটিয়াপাড়াটা হলো আপনার ওইটা কাশিয়ানী থানাধীন রাতৈল গ্রাম থেকে 2 মাইল 3 মাইল আর একটু দূরে। আচ্ছা, তো মুক্তিবাহিনীরা আমরা যখন আসলো 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়, কিন্তু পাকিস্তান আর্মি ভাটিয়াপাড়ার যারা, তারা বিচ্ছিন্ন হয়ে যায় সব জায়গা থেকে, তারা আর মুক্তিবাহিনীর কাছে সারেন্ডার করতে চায় না। মানে ভাটিয়াপাড়াটা অরক্ষিত থেকে গেল, ঘেরাওয়ের মধ্যে থাকলো। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ তথ্য শুনছিলাম ভাটিয়াপাড়া সম্পর্কে আপনার কাছ থেকে। একটু পরেই শুনবো, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল্লামা মুস্তফা আজাদের কাছ থেকে যে সরাসরি তিনি বাবার সাথে ট্রেনিং নিয়ে কিভাবে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ভাটিয়াপাড়ার গল্প শুনবো একটু পরেই, যাচ্ছি ছোট্ট বিরতিতে। আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে ফিরছি আলোচনায় মহান মুক্তিযুদ্ধে আলেম সমাজ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জের কাশিয়ানীর মাওলানা মুস্তফা আজাদ। ফিরছি তার কাছে, যেটি বলছিলেন ভাটিয়াপাড়া আগে রাতল গ্রামে মুক্তিযোদ্ধা সমস্ত এলাকা থেকে এক জায়গায় জমা হয়, এবং ভাটিয়াপাড়ায় যে সমস্ত পাক সেনারা সারেন্ডার করে নাই তাদেরকে সারেন্ডার করাবার জন্য
ওখান থেকে আপনার লড়াই, তাদেরকে ঘেরাও করে রাখা হয়, তারা সারেন্ডার করতে রাজি না, মুক্তিবাহিনীর কাছে তারা সারেন্ডার করবে না। তো আমরা 16ই ডিসেম্বর স্বাধীনতার পরে 18ই ডিসেম্বর তারা যশোর থেকে, ক্যান্টনমেন্ট থেকে আপনার নড়াইল লোহাগাড়া হয়ে নদী পার হয়ে আপনার ইন্ডিয়ান সেনাবাহিনী আসার পর তারা সারেন্ডার করে। এবং ওখানে একজন পাকিস্তানি অফিসারই নিজেই গুলি করে করে যে সে ভারতীয় বাহিনী বা মুক্তিবাহিনীর কাছে সারেন্ডার করবে না, এরকম নিজেই মারা গেল। আমরা দেখলাম তাকে, আত্মহত্যা করলো সে। তো ওই সময় আমাদের কাছে আপনার বালুচ রেজিমেন্টের 4 জন ছিল। আমরা যখন ঘেরাও করে রাখছিলাম মাইক এনে আপনার তাদেরকে ওই পাঞ্জাবি ভাষায় সারেন্ডার করার জন্য বলা হইতো আর কি, বুঝলেন। কিন্তু তারা সারেন্ডার করে নাই, এরকম তারা দুর্দুষ প্রকৃতির ছিল। পরে তারা সারেন্ডার করছে এবং আমরা ওই সময়তে, এটাই 16ই ডিসেম্বর পরে 2 দিন পরে ভাটিয়াপাড়া থেকে শত্রু মুক্ত হয় আর কি। ওখানে আব্বার নেতৃত্বে ভারত থেকে আসার পরে যে যুদ্ধগুলো বিচ্ছিন্নভাবে সংগঠিত ছিল সেগুলোর যদি একটু বিবরণ দেন। এই একটা তো নিজামকান্দিতে ওরা আপনার অরক্ষিত ঢুকে পড়ে, পরে আবার তারা ব্যাক করে। তারপরে আপনার ফুকরা, যেটা আমি আলোচনা করেছি, রামদিয়াতে আপনার আর্মি সরাসরি আসে নাই। রামদিয়াতে আপনার একটা করা হয়েছিল, মানে বেসরকারি মানে প্রশাসনিক কর্মকাণ্ড চালাবার জন্য। কারণ পুরো এলাকা তো ছড়াই গেছে, বিভিন্ন জায়গার মুক্তিবাহিনী আসছে, তাদের বিভিন্ন রকমের এলাকার অভিযোগ, এগুলো নুরুল কাদির জুন্নু এবং অন্য যারা ছিলেন বেসামরিক লোকজন, ওনারা আপনার এগুলো মীমাংসা করতেন। এমনি বঙ্গবন্ধুর নিজ জেলা গোপালগঞ্জ হিসেবে কি সেখানে বিশেষভাবে তারা বেশি জুলুম অত্যাচার করেছে, এরকম কিছু ঘটেছিল? বঙ্গবন্ধুর নিজ, এখানে তো একজন কেন্দ্রীয় নেতা পাকিস্তানের অর্থমন্ত্রী ছিল ওয়াহিদুজ্জামান, এর বাড়িও কিন্তু গোপালগঞ্জে। তো বঙ্গবন্ধুর নিজ জেলা হিসেবে তো আসলে তো অগ্নিসংযোগ, নারী ধর্ষণ, লুণ্ঠন তো ব্যাপক হয়েছে। আপনার গোপালগঞ্জের পাশেই মানিখার একটা গ্রাম আছে, সেখানে আপনার ওই হিন্দু অধ্যুষিত এলাকা, আচ্ছা, ওই সমস্ত এলাকায় আপনার অগ্নিসংযোগ করছে, নির্বিচারে গুলিবর্ষণ করছে। এবং এটা তো স্থানীয় রাজাকার আপনার ইয়েদের সহযোগিতায়, তা নাহলে এরা তো এইসব জায়গা চেনার কথা না। এবং বেশ যারা ছিল ওরা মানে জায়গাগুলো চিনিয়ে দিয়েছে, এবং গরু, ছাগল, মুরগি এগুলো ধরে ধরে আনছে, এবং অনেক মহিলাদেরকেও তারা আনছে যারা বলৎকারের ইজ্জত সম্মান নষ্ট করেছে। তো এই যে আপনার আব্বার সাথে আপনি যে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তার 2-1টি ঘটনা যদি আমাদেরকে একটু বলেন। আমার আব্বার সাথে সবসময় আমি ওনার সাথে প্রশাসনিকভাবে যে কোনো কাজের জন্য পরামর্শ দেওয়া, কোর্ট থেকে কোথায় যাওয়া, কোনো সময় এগুলো আমি করতাম। আভ্যন্তরীণ ম্যানেজমেন্টের যে কাজগুলো ছিল মুক্তিযোদ্ধাদের, সেগুলো আমি দেখাশোনা করেছি। আছে না 200-250 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এদের আপনার ছুটি, এগুলো গুছিয়ে রাখা, এই সমস্ত জিনিসপত্র দায়িত্ব আমি পালন করেছি ওনার সাথে থাকি। এমনি যেই মাদ্রাসাগুলোর থেকেও যেসব আলেম ওলামারা অংশ নিয়েছিলেন, সিরাজুল ইসলাম, ফুলমি, আব্দুর রহমান, তাদের সম্পর্কে যদি একটু বলেন। এরা তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে, পেশায়, ব্যবসায় পরবর্তীতে আপনার করেছেন, অংশগ্রহণ করেছেন। আর আমাদের এই যে বলা হয় আলেম ওলামারা রাজাকার আলবদর আল শামসে, আমরা এটার প্রতিবাদে এটা বলবো যে রাজাকার আলবদর আল শামস আমাদের সমাজের সব শ্রেণীর ভিতর থেকে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি নাম করা অনেক শিক্ষক আপনার এই ছিল, পাকিস্তানপন্থীদের পক্ষে ছিল। এমনকি আপনার সরওয়ার্দির মেয়ে জামাই, সরওয়ার্দির মেয়ে, এরা তো পাকিস্তানিদের পক্ষে প্রচারণা চালাইছে। শেরে বাংলায় ফজলুল হক সাহেবের ছেলে এবং মেয়ে উভয়ই তো আপনার মুক্তি যুদ্ধ বিরোধী তৎপরতায় অংশগ্রহণ করেছে। সুতরাং একচেটিয়া আলেম ওলামাদেরকে যে দায়ী করা হয়, এটাকে আমরা উদ্দেশ্যমূলক বলবো। এবং দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, ধর্মীয় লেবাস, যেটা ইসলামী মূল্যবোধের পরিচায়ক, এগুলোকে উদ্দেশ্যমূলক মুক্তিযুদ্ধের
বিপক্ষে দেখানো হয়। সে আসলে তো এই ড্রেসটা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে বিপক্ষে না, কোনো আপনার ইয়াহিয়া খানের মুখে দাড়ি ছিল, ইয়াহিয়া খানের মাথায় টুপি ছিল, ভুট্টোর মুখে দাড়ি ছিল, রাও ফরমান আলীর মুখে দাড়ি ছিল, এরা কি পাঞ্জাবি পায়জামা পরেছে? কেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রতীক হিসেবে পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপিকে ব্যবহার করা হয়? একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি মন্তব্য করেন এই বিষয়ে? আমি মন্তব্য করব, আমি তো একবার আপনার ওই ভাটিয়াপাড়ায় এই পাঞ্জাবি পায়জামা পরেই আমি আপনার করতেছি। তো অনেক সময় আপনার ওই ওদের বাংকার লক্ষ্য করে গুলি করা, তো আমার হাতে রাইফেল দেখে এসএলআর ছিল, এসএলআর দেখে আপনার এক মুক্তিযোদ্ধা কমান্ডার আমাকে, ওখানে তো অনেকে জমা হয়েছে, ইশারা দিয়ে ডাকলেন এবং বললেন যে আপনি আলেম। আবার আমি নামাজ পড়াইছি ওই রাতুল যে মসজিদ ছিল, ওই মসজিদে আমি নামাজ পড়াইতাম, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নামাজ পড়াইতাম। আচ্ছা, তো নামাজ পড়াইছি। তো উনি বলতেছেন যে আপনি মাদ্রাসায় পড়ুয়ারা মুক্তিযুদ্ধে আসলেন, এটা কেমন? আমি বললাম তো অসংখ্য অগণিত মাদ্রাসার ছাত্ররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রশাসনিক জানাশোনা আমার বন্ধু বান্ধব অনেকেই আছে। কাজে না, আমি বলবো আপনার ফাদার মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর আপনার পারিবারিক সূত্রে আপনি এসেছেন। আমি আপনার এই কথার তীব্র প্রতিবাদ করি। পারিবারিক সূত্রে তো একটা আছে যে পারিবারিক সূত্রে অনেক সময় রাজাকার হয়েছে, আলবদর হয়েছে, কিন্তু আপনার আমি পূর্ব থেকেই সমাজ সচেতন বাইয়া, হ্যাঁ আমার ফাদার মুক্তিযুদ্ধ হয়েছেন, সাথে আমি আরও একটু তৎপরতা বৃদ্ধি করতে পেরেছি। কিন্তু এটাকে নীতি আদর্শ, জালেমের বিরুদ্ধে মজলুমের যে প্রতিবাদ, কালিমাতু হাক্কিন ইন্দা সুলতানিন জায়ের, মানে ক্ষমতাশালী জালেমের সামনে হক কথা বলা একটা জেহাদ, নিঃসন্দেহে সেই জেহাদের অংশগ্রহণ হিসেবে আমি এই সশস্ত্র লড়াইয়ে অংশগ্রহণ করেছি। তো এই যে এটা বলা হয় উদ্দেশ্যমূলক, আমরা বলবো যে কোনো দাড়ি টুপি ছিল না, তারপরে এই দাড়ি টুপি নভেল নাটকে এ রাজাকার আলবদরদের স্যাম্বল কেন দেওয়া হয়? ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ইসলামী ছাত্র সংঘের লোকেরাই তো আপনার এই আলবদর বাহিনী, আলশামস বাহিনী করেছে, বুদ্ধিজীবীদের এরা হত্যা করেছে সরাসরিভাবে, এরাই দেখাই দিয়েছে পাকিস্তান আর্মিকে, তা না হলে তারা তো চিনত না। সেই হিসেবে যে হচ্ছে মানে এই যে প্রচারণা, প্রপাগান্ডার, এটা আমরা প্রতিবাদ করি। এবং একজন আলেম মুক্তিযুদ্ধ হিসাবে যারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেসব আলেম ওলামাদের কোনো স্বীকৃতি অথবা সরকারের কাছে এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য রয়েছে? মুক্তিযুদ্ধ এমন একটা মহান কাজ, যে কাজ মানুষ অংশগ্রহণ করেছে স্বীকৃতি পাওয়ার জন্য তো না, স্বীকৃতি পাওয়ার আশায় না। হ্যাঁ, প্রত্যেকের কাজের স্বীকৃতি পাওয়াটা তো এটা তো একটা অধিকার। সেই হিসেবে আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের যে স্বীকৃতি দেয়া, এই স্বীকৃতি আলেম ওলামাদের হওয়া উচিত ব্যাপকভাবে আর কি। এটা যাতে নতুন প্রজন্মের যারা আছেন তারা যেন জানতে পারেন যে আলেম, ইমাম, খতিবদেরও একটা অংশগ্রহণ ছিল। এবং ওলামায়ে কেরাম তো সবসময় দিক নির্দেশনা দিয়েছেন, সমাজ, সভ্যতা, কালচার এটার বিনির্মাণে অতীতে ওলামায়ে কেরামের অবদান তো খাটো করে দেখার মতো না। 1857 সনের বিপ্লব বলেন, তারপরে প্রত্যেকটা সংগ্রামেই আলেম ওলামারা আছেন। জি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে আপনার কাছে কোনো দুর্বিষহ স্মৃতি অথবা এমন কোনো ঘটনা রয়েছে যেটি দর্শকদেরকে আরও অনুপ্রাণিত করবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, এমন কোনো ঘটনা যদি থাকে খুব সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলেন। এই যে আমার যে ভাই জয়নুল আবেদিন রক্তক্ষরণে মারা যায়, আমার কাছে মনে হয়েছিল যে তার এই রক্তক্ষরণটা বন্ধ করতে পারলে এবং তাকে একটু চিকিৎসা দিতে পারলে, সে হয়তোবা, হায়াত না থাকলে তো মানুষ মরেই যায়, হয়তোবা তার এরকম হইতো না। তা আমার একটা ধারণা যে জনসেবামূলক যত কাজ আছে সেই সমস্ত কাজে আমাদের সকল স্তরের মানুষের অংশগ্রহণ, সম্পৃক্ততা আমি জরুরি মনে করি আর কি।
এই যে যেই স্বপ্ন নিয়ে অথবা যেই মজলুমের প্রতিবাদ জানাতে গিয়ে আপনারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন নিজেদের দাবি অধিকার আদায়ের জন্য, এখন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আপনার কি মনে হয়? একটা কথা, আমি হতাশাবাদীদের দলে নই, আমি আশাবাদী। কিন্তু বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সব জায়গায় একটা অস্থিরতা বিরাজমান। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, এই তো সমাজ পরিচালনার একটা ভালো একটা মিডিয়া, কিন্তু এখানেও পরমত সহিষ্ণুতা নাই, গণতান্ত্রিক মূল্যবোধ নাই। যেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের বঙ্গবন্ধু মহান নেতা শেখ মুজিবুর রহমান চেষ্টা করে গিয়েছিলেন, আজ আমরা অনেক দূরে তার থেকে। যদি আমাদের ভিতরে ত্যাগের মনোভাব সৃষ্টি না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কিছু পাবে বলে আশা করি না আর কি। এই যে ধর্মীয় শিক্ষা অথবা মাদ্রাসা শিক্ষা, এই বিষয়গুলো কি দেশ মুক্তিযুদ্ধ এর চেতনা বিরোধী বলে আপনি মনে করেন? আপনি 30 বছর ধরে একটি মাদ্রাসার প্রধানের দায়িত্ব পালন করছেন। হব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশপ্রেম ইমানের একটা অঙ্গ। ধর্মীয় শিক্ষায় তো এটাই শিক্ষা দেওয়া হয়। মানুষের যে মৌলিক 5টা জিনিস, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলোকে ব্যাপকভাবে মানুষের ভিতরে আনা। কোরআনে কারীমের শিক্ষা, সূরা ফাতিহা আছে রব্বুল আলামিন, রব্বুল মুসলিমিন বলা হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল মুসলিমিন বলা হয় নাই। মানে সমস্ত জগৎ মানুষ সবার শুধু জন্যই। অনুগত, শুধু মুসলিমদের রহমত করুণার আধার তিনি নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিপালক শুধু আপনার মুসলমানের না, সমস্ত আলম সমূহ, অর্থাৎ সমস্ত সৃষ্টির প্রতিপালক তিনি। তো কোরআন শিক্ষা দেয় ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানব গোষ্ঠীকে সম্বোধন করে। কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তারাই তো সত্যিকার অর্থে মানব প্রেমিক, তারাই সত্যিকার অর্থে দেশপ্রেমিক। আজকে যে কথা বলা হয় যে আলেম ওলামাদের মধ্যে এগুলো নাই, আসলে এটা ভুল। আলেম ওলামাদের ইতিহাস, নিকট ইতিহাস, সুদূর ইতিহাস যদি দেখা যায়, তারা দেশ, জাতি, জনগণের হেফাজতের জন্য, খেদমতের জন্য, কল্যাণের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে। সুতরাং যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তাদের ভিতরে দেশপ্রেম নাই, তারা মুক্তিযুদ্ধ পছন্দ করবে না, এটা হতে পারে না। জি, তা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান মুক্তিযুদ্ধে আলেম সমাজে অনুষ্ঠানে, বিশেষ করে 9 নং সেক্টরে আপনি যে অংশ নিয়েছেন, যুদ্ধ করেছেন, যারা শাহাদত বরণ করেছেন, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আপনার মাধ্যমে। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে এই আইটিভির যারা দেশবাসী আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেশ জাতির কল্যাণ এবং উভয় জগতের মুক্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থী। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান আসলে গল্পটা বেশ জমিয়ে উঠেছিল এবং খুব লোমহর্ষক ঘটনাগুলো আমরা একের পর এক শুনছিলাম, যে কিভাবে এদেশের আপামর জনগণের সাথে আলেম ওলামারা নেতৃত্ব দিয়েছিলেন, কিভাবে সহযোগিতা করেছিলেন, সেই গল্পই শুনছিলাম। গোপালগঞ্জের কাশিয়ানীর 9 নং সেক্টরের অধীনে যিনি যুদ্ধ করেছেন, আল্লামা মোস্তফা আজাদ, তার কাছ থেকে আমাদের গর্ব অহংকার, তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা নিবেদন আর ভালোবাসা। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।